আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ফিনান্স এন্ড ব্যাংকিং এর লেকচার 8 স্টার্ট করব। তো প্রথমে আমরা ইউনিট 1 দিয়ে স্টার্ট করছি। প্রথমে হচ্ছে ব্যাংক তহবিল। ব্যাংক তহবিলটা কি সেটা আমাকে জানতে হবে। ব্যাংক তহবিলটা হচ্ছে কি, একটা ব্যাংক তার হাতে যে অর্থটা আছে, যে অর্থটা সে বিনিয়োগ করতে পারবে, সেটাকে আমরা বলছি ব্যাংক তহবিল বা ব্যাংক ফান্ড। অর্থাৎ ব্যাংক বিভিন্ন উৎস থেকে যে মূলধনটা সংগ্রহ করে এবং সেই মূলধনটা যখন ব্যাংক বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার যোগ্যতা রাখে, তখন সেটাকে আমরা বলছি ব্যাংক ফান্ড। এখন এই ব্যাংক ফান্ডটা বা ব্যাংক তহবিলটা ব্যাংক দুইভাবে এটা কালেক্ট করতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে কি ব্যাংক তার অভ্যন্তরীণ উৎস, অর্থাৎ ব্যাংক তার নিজের ফান্ড থেকে, আরেকটা হচ্ছে তার বাহ্যিক উৎস। এখন অভ্যন্তরীণ উৎসটা কোত্থেকে? ব্যাংকের যদি অর্থের প্রয়োজন হয়, দেখা যাচ্ছে ব্যাংক কি করলো, শেয়ার ইস্যু করলো, বাজারে শেয়ার বিক্রি করলো, তাহলে শেয়ারের মাধ্যমে যে অর্থায়নটা ব্যাংক করছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ। আর ব্যাংক আবার আরেকটা কাজ করতে পারে, যে ঋণপত্র বিক্রি করতে পারে বা বন্ড ইস্যু করতে পারে, তখন সেটা হচ্ছে কি লাইবিলিটি বা সেটা হচ্ছে বাহ্যিক পক্ষ। তার মানে ব্যাংকের যে ফান্ড সেটা ব্যাংক ইচ্ছা করলে ইকুইটি, অর্থাৎ ওই ইকুইটি ইস্যু করতে পারে, আবার ইচ্ছা করলে ব্যাংক কি করতে পারে, দায় নিতে পারে, যেটাকে আমরা বলছি লাইবিলিটি। এই লাইবিলিটি আর ইকুইটি মিলে হচ্ছে কি ব্যাংকের তহবিল। তার মানে ব্যাংক ইচ্ছা করলে কারো কাছ থেকে ঋণ গ্রহণ করতে পারে, অর্থাৎ ঋণ গ্রহণ করার জন্য ব্যাংক ইচ্ছা করলে বন্ড ইস্যু করতে পারে। আবার ব্যাংক মালিকানা সত্ত্বের মাধ্যমে, অর্থাৎ শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে। তাহলে এই যে লাইবিলিটি আর ইকুইটি, টোটাল দুইটা জিনিস মিলে হচ্ছে ব্যাংকের তহবিল বা ব্যাংক ফান্ড। এখন ব্যাংক তহবিলের বিভিন্ন উৎস আছে। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী উৎস, একটা হচ্ছে স্বল্পমেয়াদী উৎস। আমরা এগুলো এখন বিস্তারিত জানবো। প্রথমে আমরা দীর্ঘমেয়াদী উৎসের দিকে ফোকাস করছি। দীর্ঘমেয়াদী উৎসের মধ্যে পরিশোধিত মূলধন। পরিশোধিত মূলধন কোনটা? ব্যাংক শেয়ার বাজার থেকে যে মূলধনটা সংগ্রহ করছে সেটাই হচ্ছে পরিশোধিত মূলধন। অর্থাৎ ব্যাংক শেয়ার বিক্রির মাধ্যমে শেয়ার বাজার থেকে যে অর্থটা সংগ্রহ করছে সেটাই হচ্ছে পরিশোধিত মূলধন। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী উৎস। এরপরে হচ্ছে সঞ্চিত তহবিল। ব্যাংক বিভিন্ন প্রকার সঞ্চিতি, অর্থাৎ মুনাফার সকল অর্থ, মুনাফার টোটাল অর্থ শেয়ার হোল্ডারদের মাঝে বিনিয়োগ না করে ব্যাংক ওই মুনাফার কিছু অংশ ভবিষ্যতে বিনিয়োগের জন্য সঞ্চয় করে রাখে, সেটাকে আমরা বলছি সঞ্চিত তহবিল। এই সঞ্চিত তহবিলটাকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিধিবদ্ধ রিজার্ভ। বিধিবদ্ধ রিজার্ভ হচ্ছে কি, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ আছে যে কোম্পানির যে মুনাফাটা হবে তার 20% অবশ্যই বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে। ওই মুনাফার 20% সেটাকে বলছি বিধিবদ্ধ রিজার্ভ। তো কোম্পানি ইচ্ছা করলে ওই বিধিবদ্ধ রিজার্ভ থেকে মূলধন সংগ্রহ করতে পারে। সাধারণ রিজার্ভ। সাধারণ রিজার্ভ বলতে ভবিষ্যতে কোনো বিনিয়োগের জন্য যে রিজার্ভটা, সেটা হচ্ছে সাধারণ রিজার্ভ। এছাড়া অন্যান্য সঞ্চিত তহবিল, যেমন কোম্পানি কর্মচারীদের জন্য পেনশন ফান্ড করলো, পেনশন ফান্ড। এখন পেনশন ফান্ডটা কি, যে কোম্পানি কর্মচারীদের কাছ থেকে কিছু কিছু অর্থ কেটে নেয়
কোম্পানি এই ব্যাংকের যে কর্মকর্তারা আছে তাদের কাছ থেকে কিছু কিছু অর্থ প্রত্যেক মাসে রেখে দেয়, যাতে ওই একটা নির্দিষ্ট সময় শেষে গিয়ে ওই কর্মকর্তাকে ব্যাংক এই অর্থটা দিয়ে দিবে পেনশন হিসেবে। এখন সেটা তো একটা নির্দিষ্ট সময় শেষে গিয়ে দিবে, তাহলে এখন যে অর্থটা জমা হচ্ছে সেখান থেকে ইচ্ছা করলে ব্যাংক কি করতে পারে, মূলধন সংগ্রহ করতে পারে। এরপরে হচ্ছে ঋণপত্র বা সিকিউরিটি বিক্রয়। ঋণপত্র কোনটা? বন্ড। কোম্পানির 1 লক্ষ টাকা দরকার, কোম্পানি কি করলো, 10 বছর মেয়াদি 10% শুধু একটা ঋণপত্র ইস্যু করলো। তাহলে এই ঋণপত্রটা ইস্যু করার মাধ্যমে দীর্ঘমেয়াদী ব্যাংক কি করতে পারে, মূলধন সংগ্রহ করতে পারে। এখন এই দীর্ঘমেয়াদী উৎসকে আমরা বলছি অভ্যন্তরীণ আর বাহ্যিক ঋণ। ঋণপত্র মানে লাইবিলিটি, এল এল যেটা সেটা হচ্ছে বাহ্যিক, আর ওই আর বাকি যে তিনটা যেমন পরিশোধিত মূলধন, সঞ্চয়িত তহবিল, বিশেষ আমানত, এগুলো হচ্ছে ইকুইটি। ইকুইটি তার মানে এটা হচ্ছে অভ্যন্তরীণ আর ওইটা হচ্ছে বাহ্যিক। তাহলে এতক্ষণ আমরা দীর্ঘমেয়াদী উৎসটা দেখলাম, এখন আমরা দেখবো স্বল্প মেয়াদী উৎসগুলো। স্বল্প মেয়াদী উৎসের সাইডটা যেমন আমানতি হিসাব। আমানত ব্যাংক বিভিন্ন ধরনের সমাজের বিভিন্ন ধরনের ব্যক্তির কাছ থেকে কি করে থাকে, অর্থ আমানত হিসেবে গ্রহণ করে। এখন এই আমানত গুলোকে আমরা কি বলে থাকি, চলতি আমানত, স্থায়ী আমানত, সঞ্চয়ী আমানত। এই আমানতি হিসাবের মাধ্যমে ব্যাংক কি করতে পারে, স্বল্প মেয়াদে অর্থ সংগ্রহ করতে পারে। এরপরে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ব্যাংক ঋণ নিতে পারে। যেমন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে 7 দিনের মধ্যে ঋণ পরিশোধ করতে হয়, বা 7 থেকে 15 দিন, এরকম একটা ছোট সময়ের জন্য কেন্দ্রীয় ব্যাংক কি করে থাকে। বাণিজ্যিক ব্যাংক যখন অর্থ সংকটে পড়ে যায় তখন কেন্দ্রীয় ব্যাংক সেক্ষেত্রে ঋণ দিয়ে থাকে। এরপরে মুদ্রা বাজার। মুদ্রা বাজার কোনটা? যে বাজারের মেয়াদ 1 বছরের কম সময়ের জন্য, সে বাজার থেকে যখন ব্যাংকগুলো ঋণ গ্রহণ করে তখন সেটাকে আমরা বলছি মুদ্রা বাজার ঋণ। তাহলে 1 বছরের কম সময়ের জন্য হলে সেটা দীর্ঘমেয়াদী না স্বল্প মেয়াদী? অবশ্যই সেটা স্বল্প মেয়াদী। এরপর অবন্টিত মুনাফা। মুনাফার টোটাল অংশ বন্টন করে নাই, যে অংশটা অবন্টন অর্থাৎ বন্টন করা হয়নি সেখান থেকে ইচ্ছা করলে কি করতে পারে ব্যাংক, সেখান থেকে ইচ্ছা করলে ব্যাংক ফান্ড বা তহবিল সংগ্রহ করতে পারে। এরপরে হচ্ছে ঋণ সঞ্চিতি হিসাব। ব্যাংক কি করতে পারে, ঋণের জন্য বিভিন্ন ধরনের ঋণ ক্ষতি হিসাব, ঋণ ক্ষতি সঞ্চিতি। অর্থাৎ কেউ একজন ঋণের টাকা যথাসময়ে পরিশোধ করতে পারেনি, তাহলে এখন ব্যাংক কি করবে, তাকে শাস্তি স্বরূপ অতিরিক্ত জরিমানা করবে। এই জরিমানাটা থেকেও ব্যাংক ইচ্ছা করলে কি করতে পারে, স্বল্প মেয়াদী অর্থ সংস্থান করতে পারে। আমরা এতক্ষণ এগুলো আলোচনা করলাম। এরপরে আরো কিছু ব্যাপার একটা ভাগে ভাগ করতে পারি। যেমন একটা হচ্ছে মাসিক সঞ্চয়, অর্থাৎ বিশেষ আমানতি হিসাবগুলোর মধ্যে আমরা মাসিক সঞ্চয় একটা, যে আপনাকে বলে দিল যে প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনি সঞ্চয় করবেন, এইখান থেকে ব্যাংক ইচ্ছা করলে কি করতে পারে, মূলধন সংগ্রহ। আয় সুবিধা, যাদের আয় অল্প তাদের এই যে আয়টা অল্প আয়টা সঞ্চয় করার জন্য মাসিক আয় সুবিধার ব্যবস্থা ব্যাংক করে থাকে। এরপরে বিশেষ সঞ্চয় প্রকল্প, শিক্ষা সঞ্চয় প্রকল্প। শিক্ষা সঞ্চয় প্রকল্প থেকেও ব্যাংক ইচ্ছা করলে কি করতে পারে, মূলধন সংগ্রহ করতে পারে। তাহলে শিক্ষা সঞ্চয় প্রকল্প কি, যেমন যে সমস্ত অভিভাবকরা চিন্তা করে যে তাদের আয়ের একটা অংশ তাদের যে ছেলে মেয়ে পড়াশোনা করে তাদের পড়াশোনার খরচের জন্য ব্যাংকে সঞ্চয় করবে, এবং যখন তারা অপারগ হবে তখন ব্যাংক থেকে এই টাকাটা দিয়ে তাদের শিক্ষা ব্যয়টা মিটাবে। এই ধরনের প্রকল্পটাকে বলছে শিক্ষা সংগ্রহ প্রকল্প। এরপরে হজ প্রকল্প। কোন একজন ব্যক্তি চাচ্ছে হজে যাবে, এখন হজে যাওয়ার জন্য তার 4 লাখ টাকা দরকার। এখন সে একটা হজ প্রকল্প করলো, এখন দেখা যায় যে প্রত্যেক মাসে 2000, 3000, 4000 এভাবে করে জমা করে যখন দেখা যাচ্ছে ওই টাকাটা ফিল আপ হচ্ছে, তখন ব্যাংক কি করবে, ওই মাস শেষে গিয়ে তাকে পুরো টাকাটা দিবে। তাহলে এখন যে সে প্রত্যেক মাসে জমা করছে, ব্যাংক তো ইচ্ছা করলে এই টাকাটা বিভিন্ন জায়গায় কি করতে পারে, বিনিয়োগ করতে পারে। এই আর কি। তাহলে দেখেন তো ইউনিট 1 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ইউনিট 1 নিয়ে হাবিব খান আছেন আপনি? জামাল হুসাইন? জামাল হুসাইন শুনছেন? ভাই আমি এই মাত্র একটু জয়েন করছি, আমি পরে দেখি আবার আপনারা জিজ্ঞেস করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফরহাদ হাসান?
কোনো প্রশ্ন আছে আপনার? যে আপনাদের কথা আমি বুঝছি না, আপনারা যদি একটু কাইন্ডলি আবার বলতেন। ফরহাদ ভাই আপনি ঠিকভাবে কথা বলেন, কথা শোনা যায় না। যে আপনার কথা আমি শুনছি না। আপনি চ্যাটে লিখেন, কাইন্ডলি চ্যাটে লিখেন। আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ইউনিট 1 এ কারো কোনো প্রশ্ন নেই, আমরা ইউনিট 2 তে চলে যাই। হ্যাঁ, আমি ইউনিট 2 তে ওই যে স্বল্প মেয়াদী উৎসগুলো নিয়ে আলোচনা করেছি। আমানত হিসাব থেকে সংগ্রহিত অর্থ কি, ব্যাংক থেকে গৃহীত ঋণ, মুদ্রা বাজার থেকে ঋণ, অবন্টিত মুনাফা বা ঋণ ক্ষতি হিসাব, এটা আমি ওই ইউনিট 1 এর সাথে একসাথে আলোচনা করেছি একটু আগে। এখন আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ঋণ বিশ্লেষণ। আমরা যখন ঋণ প্রদান করব তখন সেক্ষেত্রে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। মানে আমাদের ঋণ দিব, তাহলে ঋণ দিতে গেলে আমি তো যাকে তাকে ঋণ দিতে পারবো না। এখন কেউ একজন আমার কাছ থেকে যদি ঋণ চাই, তাহলে আমি ঋণ দেওয়ার আগে তাকে আগে আমরা যাচাই বাছাই করব। এই যাচাই বাছাইটাকে বলছে ঋণ বিশ্লেষণ। এখন ঋণ বিশ্লেষণটা কয়েক ভাগে করতে পারি। একটা হচ্ছে প্রথমে আবেদনকারীর অবস্থা, মানে যে ব্যক্তি আমার কাছে ঋণের আবেদন করেছে তার চরিত্র কেমন, তার স্বভাব কেমন, তার আচরণ কেমন, সে আর্থিকভাবে সচ্ছল কিনা, এই বিষয়গুলো আমরা দেখব প্রথমে ঋণ দেওয়ার ক্ষেত্রে। এরপরে ব্যাংকের সংগৃহীত তথ্য, অর্থাৎ ব্যাংক কর্তৃক কি করবে, বিভিন্ন ইনফরমেশন তার কাছ থেকে কালেক্ট করবে। সে অতীতে যথাসময়ে ঋণের অর্থ পরিশোধ করতো কিনা, সে যথাসময়ে ঋণের সুদ দিত কিনা, তার আর্থিক অবস্থাটা কেমন ছিল, এই ব্যাপারে ব্যাংক সেটা দেখবে। এরপরে হচ্ছে কি প্রার্থীর ঋণ খাতের অবস্থা। এখন সে যে ঋণটা নিচ্ছে সে ঋণ ব্যবহারের উদ্দেশ্যটা কি, সে কোন খাতে ব্যবহার করবে, সে যে ব্যবহারটা করবে সেটা কি লাভজনক নাকি অলাভজনক, ভবিষ্যতে সেটার সম্ভাবনা আছে কিনা। এখন ধরেন কেউ একজন ঋণ নিল, ঋণ নিয়ে বলল যে তার ইচ্ছা হচ্ছে সে কি করবে, ধরেন এমন একটা কর্মকাণ্ড করবে যেটা দেশের সাথে বৈধ না। যেমন ধরেন সে ঋণের ব্যবসা, সে মদের ব্যবসা করবে, সে জুয়ার ব্যবসা করবে, জুয়া খেলা দিবে। তাহলে এখন এটা তো বাংলাদেশের পার্সপেক্টিভে এটা অ্যাকসেপ্টেবল না, তাহলে এই জায়গায় ঋণ দেওয়া যাবে না। এরপরে বা সে এমন একটা খাতে বিনিয়োগ করছে যে খাতটা লাভজনক না, তাহলে এটা বিবেচনা করে আমাকে ঋণ দিতে হবে। এরপরে তার কোলাটেরাল, জামানতের গ্রহণযোগ্যতা, সে যে ঋণের বিপরীতে আমাকে যে জামানতটা দিবে সেটার মালিকানার হস্তান্তরযোগ্য কেমন, সেটার মূল্য কেমন, সেটার স্থায়িত্ব কেমন, এই বিষয়গুলো আমাকে বিবেচনা করতে হবে। যেমন জামানত নিব, এখন সে আমাকে বলল কি যে আমার কাছে আপনার হচ্ছে এই ধরেন সে সবজি বিক্রেতা, তার কাছে হচ্ছে 100, মানে ধরেন 100 টন লাল শাক আছে, 100 টন। এখন এটার বিনিময়ে সে আমার কাছ থেকে ঋণ নিবে। এখন ধরেন ঋণের মেয়াদ হচ্ছে কি 1 বছর, তাহলে 100 টন শাকসবজি কি আমি 1 বছর রাখতে পারবো? পারবো না, তাহলে এই জামানত গ্রহণযোগ্য হবে না। এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। এগুলো দেখে তারপরে আমরা কি করব, ঋণ তাকে প্রদান করব। অর্থাৎ আমরা ঋণ বিশ্লেষণ করার পরে আমরা তাকে কি দিব, ঋণ দিব। ইউনিট 2 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া পার্থিব ঋণটা একটু আবার বলেন তো। কোনটা? 3 নাম্বারটা আগের পেজে দেন একটু। এটা না, এটার আগের পেজে। পার্থিব ঋণ খাতের অবস্থা এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু জি আবার জি, বলেন। এটা হচ্ছে আপনার ঋণ ব্যবহার, যিনি ঋণ নিবেন তার ঋণ ব্যবহারের উদ্দেশ্যটা কি, এবং উনি যে ঋণটা নিচ্ছে যে খাতে উনি বিনিয়োগ, সেটা কি আমার জন্য লাভজনক কিনা। যেমন ধরেন আপনি 10 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিবেন। এখন লোন নেওয়ার আগে আপনাকে উদ্দেশ্যটা বলতে হবে, আপনি কোন উদ্দেশ্যে লোনটা নিবেন। এখন উদ্দেশ্যটা বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের মানে অর্থনৈতিক সিস্টেম অনুযায়ী সেটা বৈধ হইতে হবে। এখন ধরেন আপনি 10 লক্ষ টাকা লোন নিবেন, উদ্দেশ্য হচ্ছে কি জুয়া খেলার জন্য,
এখন এটা কি বৈধ কিনা? এটা বৈধ না, তার মানে এই জায়গায় আপনাকে ঋণ দিবে না। বা আপনি কি 10 লক্ষ টাকা নিচ্ছেন কোন একটা ব্যবসা শুরু করার জন্য, তাহলে সেই ব্যবসাটা লাভজনক কিনা, অর্থাৎ সেই ব্যবসা থেকে আপনি ভবিষ্যতে লাভ করে আমাকে অর্থ দিতে পারবেন কিনা, এই বিষয়গুলো আমাকে কি করতে হবে, যাচাই বাছাই করতে হবে। এটাকে বলছে পার্থিব ঋণের অবস্থা। আচ্ছা ভাই, যে কোনো ঋণ মানে শুধু ব্যবসায়িক ঋণ না, যে কোনো ঋণের জন্য কি আমার উদ্দেশ্যটা কি অবশ্যই মানে দিতে হবে, নাকি উদ্দেশ্যটা জি না জি দিয়ে? জি না 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 না, অবশ্যই আপনাকে ঋণের উদ্দেশ্যটা দিতে হবে। যেমন আপনি বিদেশে যাচ্ছেন, প্রবাসী ঋণ, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আমি বিদেশে যাচ্ছি, বিদেশে যাওয়ার জন্য আমার ভিসার জন্য আমার লোন দরকার। হ্যাঁ, বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? স্নিগ্ধা, স্নিগ্ধা আছেন? ভাইয়া আছি। জি ভাইয়া, আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন। ভাইয়া বুঝছি একটু পর্যন্ত। আচ্ছা, মেহেদী হাসান সুজন। হ্যাঁ ভাইয়া, না কোনো কোশ্চেন নেই ভাইয়া। আচ্ছা, শামসুল আরেফিন। জি ভাই আছি, সমস্যা নাই। আচ্ছা, সানজিদা। ভাইয়া কোনো প্রশ্ন নাই? না ভাইয়া। আচ্ছা, সুমাইয়া তাসনিম। জি ভাইয়া। কোনো প্রশ্ন নাই? না ভাইয়া। আচ্ছা, সুমন্ত দেবনাথ। না ভাইয়া, কোনো প্রশ্ন নাই। আচ্ছা ভাই, একটা তারপরে জিনিস জি জি বলেন। ওই যে আপনি একটা উদাহরণ বলছিলেন না, যে ব্যাংক থেকে ঋণ নিতে হলে কিছু টাকা কিছু দিতে হয়, যেমন যে শাকসবজির কথা বললেন যে 100 টন থাকলে সে টাকা দিবে না। জি কিন্তু আমি যদি একটা অপচনশীল কিছু দিই তাহলে কি টাকা দিবে? হ্যাঁ, এখন হচ্ছে অপচনশীলটা গ্রহণযোগ্য হতে হবে। যেমন ধরেন, খেয়াল করেন, ধরেন আপনি 5 লক্ষ টাকা লোন নিবেন, এখন আপনার একটা 5 লক্ষ টাকার গাড়ি আছে, তাহলে এর বিনিময়ে এখন আপনার মেয়াদটা কতদিন, ধরেন 5 বছর মেয়াদি। তাহলে এখন ব্যাংক চিন্তা করবে যে 5 বছর পর্যন্ত এই গাড়ি থাকবে, তাহলে এখন ব্যাংক আপনার ওই জামানতটা গ্রহণ করবে। এখন আপনার ব্যাংক সবজিটাও গ্রহণ করবে। সবজিটা গ্রহণ করবে কিভাবে? যদি লোনটা 3 দিনের জন্য নেন, 4 দিনের জন্য নেন, এখন সবজিটা তো 4 দিন পরে পচবে না, 4 দিন পর্যন্ত ঠিক থাকবে, সেই জন্য ব্যাংক দিবে, কিন্তু 4 বছরের জন্য তো দিবে না। আচ্ছা তাহলে ভাই আচ্ছা এগুলোর ক্ষেত্রে কি মেয়াদের বিষয়টা গ্রহণযোগ্য হবে নাকি? জি, মেয়াদ তো উল্লেখ করতে হবে। এখন আপনার যে জামানতটা নিবে, জামানতটার একটা মেয়াদ থাকবে। কারণ যেমন আপনি একটা জিনিস দেখেন, ধরেন আপনি মুদির দোকান দিয়েছেন, এখন মুদির দোকানে যে পণ্যগুলো আছে সেগুলো বন্ধক রেখে আপনি লোন নেবেন। এখন খেয়াল করেন, ওই পণ্যগুলোর এক্সপায়ার ডেট আছে, ওই হ্যাঁ, পণ্যগুলোর এক্সপায়ার ডেট আছে। এখন এক্সপায়ার ডেটের ভিতরে আপনাকে লোন দিবে, এক্সপায়ার ডেট ক্রস হয়ে গেলে আর লোন দিবে না। আচ্ছা, ঠিক আছে? জামানতের সমপরিমাণ মূল্য কি আমাকে লোন দিবে? হ্যাঁ, আপনাকে জামানতের সমপরিমাণ মূল্যে ব্যাংক লোন দিবে। আবার ব্যাংক ইচ্ছা করলে জামানতের চেয়ে জামানত বেশি নিয়ে কম ঋণ দিতে পারে। আবার ইচ্ছা করলে কম জামানত নিয়ে বেশি ঋণও দিতে পারে। এটা ব্যাংকের উপর নির্ভর করবে, ব্যাংকের সাথে আপনার সম্পর্কের উপর নির্ভর করবে। থ্যাংক ইউ ভাই, বুঝতে পারছি এগুলো স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ইউনিট 3 তে চলে আসি। আমরা এখন বৈদেশিক বিনিময়, এত আমরা ব্যাংকের তহবিলটা নিয়ে আলোচনা করেছি। ব্যাংক কোন কোন উৎস থেকে ঋণ কালেক্ট করতে পারে, ঋণ সংগ্রহ করতে পারে, এবং ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনা করবে, এগুলো আমরা দেখেছি। এখন হচ্ছে বৈদেশিক বিনিময়। বৈদেশিক বিনিময়টা হচ্ছে কি, সহজ কথায় একটা দেশের মুদ্রার সাথে যখন আরেকটা দেশের মুদ্রার বিনিময় হয়, তখন সেটাকে আমরা বলছি বৈদেশিক বিনিময়। আর বৈদেশিক বিনিময় হার কোনটা? যে হারে বা যে রেটে একটা দেশের মুদ্রার সাথে আরেকটা দেশের মুদ্রার বিনিময় হবে, তখন সেটাকে আমরা বলছি বৈদেশিক বিনিময় হার। এখন এই বৈদেশিক বিনিময় হারটা কে নিয়ন্ত্রণ করবে? বৈদেশিক বিনিময় হারটা একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক বা সরকার নিয়ন্ত্রণ করে থাকে। যেমন বাংলাদেশে বৈদেশিক বিনিময়টা নিয়ন্ত্রণ করে থাকে হচ্ছে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। হ্যাঁ, এখন হচ্ছে এই বৈদেশিক বিনিময় হার, যে বৈদেশিক বিনিময় হারটা যখন আমরা ক্রয় করে থাকি, অর্থাৎ যে হারে আমরা একটা বৈদেশিক মুদ্রা ক্রয় করি, তখন সেটাকে আমরা বলছি ক্রয় হার। আর যে হারে আমরা বৈদেশিক মুদ্রা বিক্রয় করে থাকি, তখন সেটাকে আমরা বলছি বিক্রয় হার। আর তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট যে হারে বৈদেশিক বিনিময় হয়ে থাকে, সেটাকে আমরা বলছি নগদ হার। আর ভবিষ্যতে যেমন ধরেন আপনি আমাকে বলে দিলেন কি
যে এই যেমন ডলারের রেট প্রতিদিন ওঠানামা করছে, প্রতিদিন ওঠানামা করছে। এখন প্রতিদিন যে ওঠানামা করে, ধরেন আমরা দুজন ব্যবসা করছি, ব্যবসাটা করছি হচ্ছে আমি এখান থেকে আমেরিকাতে পণ্যটা পাঠাচ্ছি, তাহলে আপনি পণ্যটা পাচ্ছেন 3 মাস পরে, তাহলে 3 মাস পরে গিয়ে পণ্যটা পাবেন। এখন আপনি যদি আমাকে 3 মাস পরের রেটে দেন, যে আমি আপনাকে যখনই পণ্য পাবো তখনই আমি আপনার মূল্য পরিশোধ করব। এখন আমি জানি 1 টাকায় 86 টাকা ডলার, 1 টাকায় 86 টাকা ডলার, তাহলে এখন 3 মাস পরে গিয়ে যদি 80 টাকা ডলার হয়ে যায় তখন আমি লসে পড়ে যাচ্ছি। এখন কি করব, সেক্ষেত্রে আমি তার সাথে একটা ভবিষ্যতে একটা হার নির্ধারণ করে দিতে হবে, সে যে ভাই 3 মাস পরে গিয়ে এখন 86 ডলার, 3 মাস পরে গিয়ে আপনি আমাকে 85 ডলার থেকে 84 ডলারের মধ্যে আপনি আমাকে আমার পেমেন্টটা করতে হবে, বা 86 ডলার বা 87 ডলার বা 88 ডলার, মানে আমি একটা ডলার ফিক্সড করে দিব 3 মাস পরে, যেটা ভবিষ্যতে সে আমাকে দিবে। এটাকে বলছে ভবিষ্যৎ বিনিময় হার। আর ওই 3 মাসের মধ্যে যদি সেটা উল্লেখ করা না থাকে, অর্থাৎ 3 মাসে যে রেটে হবে, যে রেটটা আসবে বাজারে, যে রেট থাকবে সেই রেটে লেনদেন হবে, তখন সেটা হচ্ছে নগদ হার। এখন বৈদেশিক বিনিময় হার নির্ধারণের পদ্ধতিগুলো আমরা দেখব। বৈদেশিক বিনিময় হার কিভাবে আমরা নির্ধারণ করে থাকি। একটা হচ্ছে কি স্বর্ণমান ব্যবস্থা, মিন্ট প্যারিটি। এটা হচ্ছে কি প্রত্যেকটা দেশ তার স্বর্ণের মজুদ করবে, ওই স্বর্ণের মজুদের উপর ভিত্তি করে উনি কি করবে, বৈদেশিক মুদ্রার মানটা দাঁড় করাবে। যে বাংলাদেশের 1 ডলার, যেমন বাংলাদেশের এই ইউএস এর 1 ডলার বাংলাদেশের 86 টাকা বা 87 টাকা, এমন আমার এই পরিমাণ গোল্ড আছে, ওই গোল্ডের উপর ভিত্তি করে আমি সেটা করব। সঞ্জিত, আপনার প্রশ্নটা আমি নিব। হ্যাঁ, আপনার প্রশ্নটা আমি নিব, আমি আগে একটু শেষ করে যাই, এরপরে আপনার প্রশ্নটা আমি নিচ্ছি। তাহলে স্বর্ণমানটা কি, যে আমরা যখন একটা দেশে তার যে স্বর্ণ, যে টোটাল যে স্বর্ণের মজুদ থাকবে, সে মজুদের উপর ভিত্তি করে যখন উনি ওনার মুদ্রার মানটা নির্ধারণ করবে, তখন সেটাকে আমরা বলছি স্বর্ণমান ব্যবস্থা বা মিন প্যারিটি থিওরি। আরেকটা হচ্ছে কি অপরিবর্তনীয় কাগজি মুদ্রা। এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব। এটা কি, এটা হচ্ছে আপনার সুইডেনের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ গুস্তাভ ক্যাসেল, উনি এই ধারণাটা দেয়। ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব হচ্ছে কি, আপনি আপনার অর্থ দিয়ে কি পরিমাণ ক্রয় করতে পারেন, ক্রয় ক্ষমতা, আপনার অর্থ দিয়ে কতটুকু পণ্য আপনি ক্রয় করতে পারেন, সেই ক্ষমতার উপর ভিত্তি করে আপনি আপনার বৈদেশিক মুদ্রার মানটা নির্ধারণ করবেন। যেমন খেয়াল করেন, আমাদের যদি মুদ্রাস্ফীতি বেড়ে যায়, অনেক মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে ধরেন, তখন দেখা যাচ্ছে কি আমার ক্রয় ক্ষমতা অনেক কমে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে জানেন, আমার দেশের মুদ্রার মান কমে যাবে। যেমন দেখেন জিম্বাবুয়েতে আপনি যদি এক বস্তা টাকা নিয়ে যান, তাহলে আপনি দেখবেন এক মুষ্টি বাজার নিয়ে আসবেন, কারণ তাদের ইনফ্লেশন রেট হচ্ছে 55%। বাংলাদেশের সর্বোচ্চ মুদ্রার মান কত জানেন? সর্বোচ্চ মুদ্রা হচ্ছে 1000 টাকা। আর জিম্বাবুয়ের সর্বোচ্চ মুদ্রার মান কত জানেন? 100 ট্রিলিয়ন ডলার। ওদের সর্বোচ্চ যে টাকা, সেই টাকাটা হচ্ছে 100 ট্রিলিয়ন ডলার। তার মানে 100 ট্রিলিয়ন ডলার, 100 ট্রিলিয়ন ডলার কিভাবে হিসাব করে? 10 লাখে 1 মিলিয়ন, 10 বিলিয়নে 10 লাখে 1 মিলিয়ন, 10 মিলিয়নে 1 বিলিয়ন, এভাবে 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, এভাবে 100 ট্রিলিয়ন ডলার ওদের সর্বোচ্চ যে টাকাটা সেটা। তার মানে ওদের মুদ্রাস্ফীতি কি পরিমাণ দেখেন, ওদের মুদ্রাস্ফীতি কি পরিমাণ আপনি চিন্তা করে দেখেন, যে 100 ট্রিলিয়ন ডলার। তার মানে আপনি যদি বস্তার মধ্যে করে যদি আপনি টাকা নিয়ে যান, তাহলে আপনি মুষ্টিতে করে বাজার নিয়ে আসবেন। ওদের মুদ্রাস্ফীতি হচ্ছে 55%, যেখানে আমাদের মুদ্রাস্ফীতি কত? আমাদের মুদ্রাস্ফীতি হচ্ছে 6.5%। তাহলে আপনি চিন্তা করেন ওদের দেশের মুদ্রার মানটা কত কম। তার মানে এখানে ক্রয় ক্ষমতা অনেক কম, যার কারণে দেখা যাচ্ছে ওদের মুদ্রার মানটা অনেক কম। আপনি যদি 1 লক্ষ টাকা যদি আপনি কি করে থাকেন, বাংলাদেশি টাকায় যদি জিম্বাবুয়ে টাকাটাকে কনভার্ট করেন, মানে আপনি জিম্বাবুয়েতে গিয়ে যদি বলেন যে আমি আপনাকে 1 লক্ষ টাকা দিচ্ছি, আপনি আমাকে জিম্বাবুয়ে টাকা দেন, দেখবেন আপনাকে 2-3 বস্তা টাকা দিচ্ছে ওরা। কারণ ওদের মুদ্রার মানটা এত কম, কারণ ক্রয় ক্ষমতা কম, ইনফ্লেশন রেট অনেক বেশি ওদের। এরপরে আপনি সবচেয়ে বেশি বেশি ইনফ্লেশন হচ্ছে ভেনিজুয়েলাতে আরো মারাত্মক, 200 কত% ওদের ইনফ্লেশন রেট। তাহলে আপনি চিন্তা করেন, এখানে ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে আমরা কি করি, বিনিময় হারটা নির্ধারণ করে থাকি। এরপরে হচ্ছে বাণিজ্য উদ্বৃত্ত তত্ত্ব বা চাহিদা যোগান তত্ত্ব। চাহিদা যোগান তত্ত্বটাতে কি বলা হচ্ছে, একটু লাইনে থাকেন।
তো চাহিদা যোগান তত্ত্ব, চাহিদা যোগান তত্ত্বে যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা আমাদের যে বৈদেশিক বিনিময়টা নির্ধারণ করব মুদ্রার মানটা, সেটা হচ্ছে আমার চাহিদা কি পরিমাণ চাহিদা কি পরিমাণ যোগান, এই চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে আমরা কি করব বৈদেশিক মুদ্রার মানটা নির্ধারণ করব। এটাকে বলছে যে ব্যালেন্স সারপ্লাস থিওরি, এটা আমরা এটা বলতে পারি এটাতে। হ্যাঁ, এখন প্রশ্ন করেছিল কে জানি, সানজিদা। জি সানজিদা, আপনি প্রশ্ন করেন। জি ভাইয়া, ভাইয়া যে ভবিষ্যৎ বিনিময়টা বলছিলেন ভাই, এটা সানজিদা, বুঝিনি। আমি আপনার কথাটা আমি বুঝতে পারিনি, আপনার কথা আমি শুনতে পাইনি, আপনার ওখানে ক্লিয়ার আসছে না কথাটা। ভাই যে ভবিষ্যৎ বিনিময় হারটা আবার একটু বলে দিলে ভালো, এটা আমি তখন আচ্ছা। বুঝতে পারি না। জি, ভবিষ্যৎ বিনিময় হার যেটা বলছে সেটা হচ্ছে, ধরেন সানজিদা আপনি কি করলেন, আপনি হচ্ছে ইউএস এর একজন ব্যবসায়ীর সাথে ব্যবসা করছেন। তো এখন সেখানে আপনার বলা হচ্ছে যে আপনি তার কাছ থেকে পাচ্ছেন হচ্ছে, ধরেন তার কাছে আপনি 1000 টাকা, মানে 1000 টাকার ব্যবসা করলেন তার সাথে, $1000। তো এখন $1000 যে ব্যবসাটা আপনি করেছেন, এখন আপনি জানেন যে আজকে ডলারের মূল্য 86 টাকা, তার মানে $1000 কত, 86 ইন্টু 1000, তাহলে 86,000 টাকা আপনি আজকে পাওয়ার কথা, 86,000 টাকা। কিন্তু ওই ভদ্রলোক বলল যে উনি যখন পণ্যটা পাবে তখন আপনাকে টাকাটা দিবে। তো এখন সানজিদা দেখা যাচ্ছে কি, পণ্যটা উনি এখান থেকে ইউএসএ তো সাথে সাথে পণ্যটা পাবে না, জাহাজে করে যাবে, তাহলে মিনিমাম 1.5 থেকে 2 মাস বা 3 মাস লাগতে পারে। তাহলে 3 মাস পরে গিয়ে ওই লোকটা, ভদ্রলোক আপনাকে কি করলো, এই মুদ্রাটা আপনার পণ্যটা পেলো, পাওয়ার পরে $1000 আপনাকে পাঠালো। এখন আপনি চিন্তা করে দেখেন, সে $1000 মান হয়ে গেল এখন $1 82 টাকা। তাহলে $1000 আপনি কত পাচ্ছেন, 82,000 টাকা। তাহলে আপনার 4,000 টাকা লস হয়ে যাচ্ছে। যদি কারণ এখন ছিল 86 টাকা করে, তখন 3 মাস পরে গিয়ে দেখা যাচ্ছে 82 টাকা। তাহলে আপনি এই লসটা দূর করার জন্য আপনি ভবিষ্যতে যে ভাই 3 মাস পরেও আপনি আমাকে 86 টাকাই দিতে হবে, যদি হয় তাহলে আমি লেনদেন করব। এই লেনদেনটাকে বলছে যে ভবিষ্যৎ বৈদেশিক বিনিময় হার। সঞ্জিতা ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, মোহাম্মদ রাশেদ কামাল, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলেন। জি রাশেদ কামাল সাহেব, আপনার কথা বুঝি না। টেক্সট করেন, বোঝা যায় না। জি টেক্সট দেন একটা। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে। হ্যালো। জি দেশের মানে যে কোনো দেশের মুদ্রার মানটা আসলে কিভাবে মূল্যায়ন করা হয়, বা কিভাবে আমরা বুঝবো যে এই দেশের যে মুদ্রা মানটা এরকম, যে আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ নাকি এমনি স্বর্ণ মুদ্রার উপরে ডিপেন্ড করে এগুলা? বর্তমান যুগে যেটা, সেটা হচ্ছে আপনার রপ্তানির উপর, আপনার আমদানি রপ্তানির উপর নির্ভর করবে আপনার মুদ্রার মানটা ভালো নাকি খারাপ। যেমন ধরেন চীনের, ধরেন ইউএস এর প্রোডাক্ট, যেমন ধরেন আমাদের বাংলাদেশের কথা চিন্তা করি, আমাদের রপ্তানির চেয়ে আমদানি বেশি, যার কারণে দেখা যাচ্ছে আমাদের মুদ্রার মান কম। আর যেসব দেশের আমদানির চেয়ে রপ্তানি বেশি, তাদের মুদ্রার মান বেশি। তাহলে বর্তমানে আমদানি রপ্তানির উপর নির্ভরশীল এগুলা নাকি? জি। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তাছাড়া কি জিডিপির উপর এগুলো নির্ভর করে স্যার, মুদ্রার মান? জিডিপি, যেমন আপনি জিডিপির মধ্যে তো জিডিপি তো বিশাল জিনিস, জিডিপির মধ্যে আমদানি রপ্তানি চলে আসতেছে। যেমন জিডিপি কিভাবে হবে, আপনার যদি রপ্তানি বাড়ে তাহলে আপনার জিডিপি বাড়বে, আপনার যদি রপ্তানি কমে আপনার জিডিপি কমে যাবে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এরপরে আর কারো কোনো প্রশ্ন? না ভাই। কাকে ধরা যায়? আমি কিন্তু আজকে পড়া জিজ্ঞেস করবো সবাইকে, মাথা রেখেন। আচ্ছা, এখন ইউনিট 4-এ চলে আসি। ইউনিট 4-এ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বৈদেশিক বিনিময় হার পরিবর্তনের কারণ। বৈদেশিক বিনিময় হারের পরিবর্তনের কারণগুলো আমরা দেখবো, যে কোন কোন কারণে আমাদের বৈদেশিক বিনিময় হারটা পরিবর্তিত হয়। একটা হচ্ছে বাণিজ্যিক পরিস্থিতি,
যেমন খেয়াল করেন বাংলাদেশের বাণিজ্যিক পরিস্থিতি এখন যে লেভেলে আছে, 1990 সালের দিকে বাংলাদেশের বাণিজ্যিক পরিস্থিতি এত ভালো ছিল না 2000 সালে এসে, কারণ এখন আমরা স্বল্প উন্নত আয়ের দেশের থেকে আমরা উন্নয়নশীল দেশের দিকে ধাবিত হচ্ছি। তার মানে কি আমাদের বাণিজ্যিক পরিস্থিতি ভালো, তার মানে যেমন একটা সময় গিয়ে পাকিস্তানের মুদ্রার মান আমাদের চেয়ে বেশি ছিল, কিন্তু পাকিস্তানের বাণিজ্যিক পরিস্থিতি এখন আমাদের চেয়ে খারাপ। আমাদের বাণিজ্যিক পরিস্থিতি ভালো, আমাদের রপ্তানি বেশি, যার কারণে এখন পাকিস্তানের টাকার চেয়ে আমাদের টাকার মান বেশি। এই যে বাণিজ্যিক পরিস্থিতি। এরপরে কি শেয়ার বাজারের পরিস্থিতি, একটা দেশের শেয়ার বাজারের লেনদেন গুলো কিরকম, শেয়ার বাজার কেমন। যেমন কিছু কিছু দেশের শেয়ার বাজার আছে খুবই অস্থিতিশীল, যেমন বিনিয়োগকারী এই মুহূর্তে টাকা ইনভেস্ট করলো, সাথে সাথে লস, অর্থাৎ শেয়ার বাজারে কোনো ধরনের ভারসাম্য নাই। তাহলে এই যে শেয়ার বাজার পরিস্থিতি, বাণিজ্যিক পরিস্থিতি, এগুলোর উপর ভিত্তি করে আমার বৈদেশিক বিনিময় হারটা পরিবর্তন হবে। এরপরে মুদ্রাজনিত পরিস্থিতি, ওই যে মুদ্রাস্ফীতি, যেমন বললাম জিম্বাবুয়ের অবস্থা যে 55% তাদের ইনফ্লেশন রেট 55%, ভেনেজুয়েলাতে 200-এরও বেশি। আমি ঠিক এক্সাক্টটা জানি না, গুগলে কেউ একজন সার্চ করে দেখতে পারেন, যদি কারো যদি গুগল থাকে এই মুহূর্তে একটু গুগল করেন যে ভেনেজুয়েলা ইনফ্লেশন রেট অফ ভেনেজুয়েলা, দেখেন তো কত দেখাচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছে ওদের এটা, আর জিম্বাবুয়েটা হচ্ছে সেকেন্ডে 55%। তাহলে আপনি দেখেন যে একটা দেশের এই যে 100 টাকায় 55 টাকার তার ইনফ্লেশন, তাহলে কি তার ওই দেশের মুদ্রার মান সবচেয়ে কম হবে। কারণ আপনি দেখেন যে ওই দেশে কোনো বৈদেশিক বিনিময় হবে না, আপনি জিম্বাবুয়েতে গিয়ে কখনো ব্যবসা করবেন না। কেন ব্যবসা করবেন না? কারণ জানেন এখানে মূল্যের অর্থের কোনো ভ্যালুই নাই। তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে গিয়ে ব্যবসা করবেন না। এই যে অর্থনৈতিক পরিস্থিতি, কারণ কি তাদের সেখানে অর্থনৈতিক পরিস্থিতি ভালো না। এরপরে যুদ্ধ বিগ্রহ বা প্রাকৃতিক দুর্যোগ। আচ্ছা এই মুহূর্তে খেয়াল করেন তো সিরিয়াতে যুদ্ধ হচ্ছে, সিরিয়া, ইরাক, এই ফিলিস্তিন, এদের সবসময় যুদ্ধ লেগে আছে। আচ্ছা আপনি কি ওখানে বিনিয়োগ করবেন? আপনার কি মনে হয় ওখানে বিনিয়োগ করবেন আপনি? আপনার জন্য নিরাপদ? ধরেন আপনি 10 কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং করে ব্যবসা শুরু করছেন, ওই 10 কোটি টাকার বিল্ডিংটা তো যে কোনো মুহূর্তে বোমা মেরে শেষ করে দিতে পারে। তাহলে আপনি কি ওখানে বিনিয়োগ করবেন না। তাহলে এখন যেহেতু ওখানে বিনিয়োগ হচ্ছে না, ব্যবসা প্রতিষ্ঠান ওইভাবে সৃষ্টি হচ্ছে না, তার মানে কি ওই দেশের মুদ্রার মান কমতে থাকবে। কারণ কি এখানে যুদ্ধ বিগ্রহ প্রাকৃতিক দুর্যোগের কারণে। এরপরে পুঁজির স্থানান্তর, আপনার পুঁজিটা স্থানান্তর হয় না, মানে আপনার ক্যাপিটালটা বিভিন্ন খাতে বিভিন্ন জায়গায় বিনিয়োগ হচ্ছে না, তাহলে আপনার বৈদেশিক মুদ্রার মান সুবিধার হবে না। এরপরে ব্যাংকের প্রভাব, আপনার ব্যাংকিং সিস্টেমটা কেমন। যেমন বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম খুবই রিস্কি সিস্টেম। আপনারা কিভাবে জানেন তো জানি না, এটা হচ্ছে অনেক উপরের কথা বললাম আর কি। এখন আপনারা এই ব্যাপারে আবার প্রশ্ন করেন না যে কিভাবে রিস্কি। বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমটা ধীরে ধীরে ঝুঁকির দিকে যাচ্ছে, কারণ এখানে আমাদের ক্লাসিফাইড লোন বা ঋণ খেলাপি মানে কি ঋণ পরিশোধ অক্ষম, এই পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো বেড়ে যাওয়ার কারণে আমাদের ব্যাংকিং সিস্টেমটা খুবই রিস্কির দিকে চলে যাচ্ছে। এরপরে রাজনৈতিক পরিস্থিতি, একটা দেশের রাজনৈতিক অবস্থা কেমন। যেমন ধরেন আমাদের দেশে এখন রাজনৈতিক অবস্থা খুবই ভালো। কিভাবে ভালো? কোনো ধরনের দাঙ্গা নাই, হাঙ্গামা নাই, হরতাল নেই, অবরোধ নেই, কিছু নেই। তার মানে কি আমাদের বিজনেসটা খুব স্মুথলি রান করছে। এখন একটা দেশে ধরেন প্রত্যেক সপ্তাহে 4 দিন হরতাল থাকে, 4 দিন অবরোধ থাকে, তাহলে এখন ওই দেশে দেখেন তো 4 দিন যদি অবরোধ থাকে, তাহলে 4 দিন মানুষ বের হতে পারছে না, 4 দিন কোনো কাজকর্ম করতে পারে না, সবকিছু বন্ধ রাখতে হয়, এবং কিছুদিন পর পর আন্দোলন। এই ক্ষেত্রে কি হবে আমাদের রাজনৈতিক পরিস্থিতির কারণে কি হবে, আমাদের কোটি কোটি টাকা লস হবে। যেমন আমরা যদি দেখি যে এই বিগত কয়েকটা আন্দোলন, এই আন্দোলনগুলো যদি আমরা দেখি, যে দেখবেন যে সেখানে কি এই যে রাজনৈতিক পরিস্থিতির কারণে কি কোটি কোটি টাকার লস হয়ে যাচ্ছে। যেমন আমরা যদি দেখি যে আপনার হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি হাসি কোনটি? পৃথিবীর সবচেয়ে দামি হাসি আপনারা বলেন মোনালিসার হাসি, কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি হাসি হচ্ছে কি আমাদের শ্রমিক পরিবহন মন্ত্রী শাহজাহান খানের হাসি। ওনার হাসির কারণে ছাত্র আন্দোলন শুরু হয়, সড়ক অবরোধ করে, কোটি কোটি টাকা লস হয়। তাহলে এই যে রাজনৈতিক পরিস্থিতি আপনাকে দেখতে হবে। এরপরে কি সরকারের বিনিময় নীতি, সরকার কোন রেট ধরে সরকার কি বিভিন্ন দেশের সাথে লেনদেন করছে, এটা আমাদেরকে দেখতে হবে। এখন আমাদের বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, হ্যাঁ সুমন্ত দেবনাথ, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। এখন বৈদেশিক বিনিময়টা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা ইচ্ছা করলেই তো মানে যা তা বিনিময় করতে পারবো না, কারণ আমাদের দেশের দুইটা পলিসি আছে, একটা হচ্ছে ফিসকাল পলিসি, একটা মনিটারি পলিসি। এই দুইটা পলিসির উপর ভিত্তি করে আমাদেরকে বৈদেশিক বিনিময়টা নিয়ন্ত্রণ করতে হয়। আপনাকে এখন ফিসকাল পলিসি বা মনিটারি পলিসি এটা জানতে হবে না। এখন আমরা দেখব বিদেশে অর্থ প্রেরণের পদ্ধতিগুলো, কিভাবে আমরা বিদেশে অর্থটা প্রেরণ করতে পারি। যেমন ডাকযোগে অর্থ প্রেরণ,
আমরা ডাকের মাধ্যমে, পোস্টের মাধ্যমে কি করতে পারি, অর্থ প্রেরণ করতে পারি। এরপরে তার যুগে টেলিফোনের মাধ্যমে আমরা কি করতে পারি, অর্থ প্রেরণ করতে পারি। কেউ একজনকে বলে দিলাম, ধরেন কোন একটা ব্যাংক, বিদেশে একটা ব্যাংকে বলে দিল অমুক ব্যক্তি গেলে তাকে 1000 টাকা দিয়ে দিন, টেলিফোনে বলে দিল, তাহলে কি করে দিব, সে টাকাটা পরিশোধ করে দিচ্ছে। এরপরে ব্যক্তিগত চেক, কোন পার্সোনাল চেকের মাধ্যমে আমরা অর্থ প্রেরণ করতে পারি। এরপরে নগদ কাগজি মুদ্রা কিরকম, আপনি এখন ডলার দিয়ে দেন, মতিঝিলে আসেন, মতিঝিলে এসে কোন একজন ব্যক্তিকে ডলার দেন 1000, দেখবেন সে আপনাকে বাংলা টাকা দিয়ে দিচ্ছে। এরপরে আন্তর্জাতিক মানি অর্ডার, আন্তর্জাতিক বিভিন্ন ব্যাংকের সাথে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মানি অর্ডার একটা সংগঠন আছে, সেটার মাধ্যমে আপনি কি করতে পারেন, অর্থ প্রেরণ করতে পারেন। এরপরে স্বর্ণ, আপনি স্বর্ণ নিয়ে আসছেন, ওই স্বর্ণের ভ্যালুতে ওই দেশের মুদ্রা আপনাকে দিয়ে দিচ্ছে। এরপরে বৈদেশিক বিনিময় বিলের মাধ্যমে আমরা কি করতে পারি, অর্থ প্রেরণ করতে পারি। ব্যাংকের আজ্ঞাপত্র, ব্যাংক কোন একজন ব্যক্তিকে বা ব্যাংকের কোন একজন শাখাকে, কোন একটি শাখাকে অর্থ প্রদানের কি দিল, নির্দেশ দিল। এরপরে প্রত্যয়পত্র, আমরা প্রত্যয়পত্রটা দেখবো একটু পরে। ভ্রমণকারী চেক, ভ্রমণকারীর প্রত্যয়পত্র। প্রত্যয়পত্রটা কি, প্রত্যয়পত্রটা হচ্ছে কি ব্যাংকের একটা আদেশনামা, যেখানে ব্যাংক আমদানিকারকের পক্ষ হয়ে রপ্তানিকারককে অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়। কিরকম, যেমন ধরেন খেয়াল করেন, আমেরিকাতে আপনি ব্যবসা করবেন, এখন আমেরিকায় আপনি কি করলেন, 10 লক্ষ টাকার শার্ট আপনি আমেরিকায় পাঠাচ্ছেন, তাহলে আমেরিকায় পাঠাচ্ছেন, এখন আমেরিকার ওই ভদ্রলোক বলল যে আমি পণ্য পেলে তারপর আপনাকে টাকা দিব। এখন আপনি তো এখান থেকে 10 লক্ষ টাকার পণ্য পাঠিয়ে দিলেন, তাহলে এই রিস্কটা কে নিবে, আপনি কি রিস্ক নিবেন যদি উনি টাকাটা না দেয়? তখন রপ্তানিকারক বলবে যে, আপনি বলবেন যে ইউএস এর একজন ব্যক্তিকে আপনি কোন একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলেন, সে অ্যাকাউন্ট থেকে সে ব্যাংকে আমাকে কনফার্ম করতে বলেন যে আপনি ওখানে 10 লক্ষ টাকা জমা রেখেছেন, এবং যখন আপনি 3 মাস পরে টাকাটা পেয়ে যাবেন, আমার পণ্যটা পেয়ে যাবেন, তখন ব্যাংক আমাকে এই 10 লক্ষ টাকা দিয়ে দিবে। তাহলে এই যে আমদানিকারক এবং রপ্তানিকারকের মাঝে যে বন্ধনটা করছে ব্যাংক, সেটাকেই বলছে প্রত্যয়পত্র। আর ব্যাংক কি করে থাকে, আমদানিকারকের পক্ষ হয়ে রপ্তানিকারককে কি করে, হ্যাঁ, ইউনিট 4 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ইউনিট 4 একটু আবার জান, এই ফেজ গুলো একটু চেঞ্জ করেন না, আমরা মানে বলার পরে তারপরে চেঞ্জ করলে ভালো হয়। বলছেন, কথা কে বলছেন, আগে তার নামটা একটু বলেন। আমি জামাল হোসেন। জি, জামাল হোসেন সাহেব বলেন। আচ্ছা ভাই, এখানে যে শেয়ার বাজারের বিষয়টা আসছে, শেয়ার বাজারের বিষয়টা কি আসলে একটা দেশকে কেন্দ্র করে হয় নাকি ইন্টারন্যাশনাল ভাবে হয়? হ্যাঁ, শেয়ার বাজার একটা দেশকে কেন্দ্র করে, যেমন যেমন ধরেন বাংলাদেশের শেয়ার বাজারের অবস্থা ধরেন খারাপ। হ্যাঁ, কিভাবে খারাপ হচ্ছে, কথার কথা, ধরেন প্রতিদিন শেয়ার বাজারে দর কমে যায়, প্রতিদিন শেয়ার বাজারে দর কমে যায়, শত শত কোটি টাকা লস খাচ্ছে। তাহলে এই যে লসটা হতে হতে একটা পর্যায়ে গিয়ে দেশের অর্থনীতিতে এটা ইফেক্ট পড়ে, তখন দেশের অর্থনীতিতে ইফেক্ট পড়ার কারণে মুদ্রার মানটা কমে যায়। আর যে আমাদের দেশে যে শেয়ার বাজারে যে কোম্পানিগুলো আছে, এগুলা কি মানে বাইরের কোন দেশের কোম্পানি আছে কিনা, বা তাদের সাথে আমাদের দেশে কিভাবে আসলে এগুলো করা হয়? হ্যাঁ, যেমন আমাদের দেশের শেয়ার বাজারে অবশ্যই বাইরের বিভিন্ন কোম্পানি, বিভিন্ন যেমন মাল্টি ন্যাশনাল কোম্পানি যেগুলো আছে, যেমন নেসলের নাম শুনেছেন? না ভাইয়া। নেসলে, ইউনিলিভারের নাম শুনেছেন? হ্যাঁ, শুনছি। যেমন ইউনিলিভার, নেসলে, এগুলো হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি। ঠিক আছে, এগুলো আন্তর্জাতিক কোম্পানি, মাল্টি ন্যাশনাল বহুজাতিক কোম্পানি। যেমন এই কোম্পানির শেয়ার গুলো বাংলাদেশে তারা বিক্রি করে থাকে। এরপরে বেক্সিমকো কি করে থাকে, বেক্সিমকোর নাম শুনেছেন? বেক্সিমকো, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, শুনছি। যেমন বেক্সিমকো লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো শেয়ার ক্রয় বিক্রয় করে থাকে। তাহলে এখন দেখেন, যদি বেক্সিমকোর শেয়ার যদি এখানে কমে যায়, দাম বেক্সিমকো এখানে যদি লস করতে থাকে, তাহলে ওখানেও কিন্তু এর অবস্থা খারাপ হবে। হ্যাঁ, এখন বুঝতে পারছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে আমাদের শেয়ার বাজারের অবস্থাটা কখন ভালো হয় বা কখন খারাপ হয়, বা আমরা কখন শেয়ারের মূল্যটা একটু বৃদ্ধি পেতে পারে, বিষয়গুলো একটু বললে হ্যাঁ, ভালো হয়। এটা এটা হচ্ছে এটা হচ্ছে শেয়ার বাজারটাকে আমরা দুইটা মার্কেট বলে থাকি, একটা হচ্ছে বুল মার্কেট, একটা হচ্ছে বিয়ার মার্কেট। রাশেদ কামাল, আপনি একটু সময় দেন আমাকে, আমি আপনার প্রশ্নে আসছি। একটা হচ্ছে বুল মার্কেট, একটা হচ্ছে বিয়ার মার্কেট। বুল মার্কেট হচ্ছে চাঙ্গা মার্কেট, অর্থাৎ শেয়ার বাজারের দামটা যখন বাড়তে থাকবে, প্রত্যেক শেয়ার বাজারে প্রত্যেক শেয়ারের দামটা বাড়ছে। হ্যাঁ, প্রত্যেকটা কোম্পানির শেয়ারের দাম যখন বাড়ে, তখন আমরা সেটাকে বলি শেয়ার বাজারের চাঙ্গা মার্কেট, ঊর্ধ্বগতি। বুল হচ্ছে ইংরেজি শব্দ ষাঁড়, গরু,
আচ্ছা, ষাঁড়ের শিংটা কি উপরে থাকে না নিচে থাকে? উপরে থাকে, উপরে। হ্যাঁ, উপরে থাকে, এই জন্য এটাকে বুল মার্কেট বলে। বুল মানে হচ্ছে ষাঁড়। এখন বিয়ার মানে হচ্ছে ভাল্লুক। ভাল্লুক হাঁটার সময় মাথা উঁচু করে হাঁটে না নিচু করে হাঁটে? নিচু করে হাঁটে। নিচু করে হাঁটে। তার মানে যখন প্রত্যেকটা কোম্পানির শেয়ারের দাম কমে যায় বাজারে, শেয়ার বাজারে প্রত্যেকটা কোম্পানির শেয়ারের দাম কমে যায়, তখন সেটাকে আমরা বলে থাকি বিয়ার মার্কেট, মানে ভাল্লুক মার্কেট। মানে এটা হচ্ছে নিম্নগতি মার্কেট, দেশের ইকোনমিতে এই বাজারের অবস্থা খারাপ। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। জি জি, রাশেদ কামাল সাহেব বলেন। ভাই এখন শোনা যাচ্ছে আমার কথা? জি জি জি, এখন শুনতে পাচ্ছি আমি। আচ্ছা ভাই, স্টক হোল্ডার এবং স্টক হোল্ডার এই দুটার মধ্যে তফাৎটা কি? আচ্ছা, হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। যদিও বা এটা আমার সাবজেক্ট, মানে এই টপিকের সাথে না। আচ্ছা, স্টক হোল্ডার জি হচ্ছে ভাইয়া। যে স্টক হোল্ডার হচ্ছে যে ভদ্রলোক কোম্পানির শেয়ার কিনবে, তাকে আমরা বলে থাকি স্টক হোল্ডার, যিনি কোম্পানির শেয়ার ক্রয় করে। আর স্টেক হোল্ডার হচ্ছে যিনি, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ওই কোম্পানির ব্যাপারে আগ্রহী, ওই কোম্পানির ব্যাপারে জানতে আগ্রহী, ওই কোম্পানির ব্যাপারে যে কোনো ভাবে প্রভাবিত, সেটাকে আমরা বলছি স্টেক হোল্ডার। খেয়াল করেন, যেমন ধরেন আপনি কোন একটা কোম্পানির, গ্রামীণ ফোন কোম্পানি শেয়ার ক্রয় করেছেন, তার মানে আপনি হচ্ছেন ওই কোম্পানির স্টক হোল্ডার। এখন খেয়াল করেন, আমি গ্রামীণ ফোন কোম্পানির ক্লায়েন্ট, আমি গ্রামীণ ফোন কোম্পানি শেয়ার ক্রয় করি না, কিন্তু গ্রামীণ ফোন কোম্পানির সিম ব্যবহার করি, এবং কি, বা আমি গ্রামীণ ফোন কোম্পানির শেয়ার কিনতে ইচ্ছুক। এখন আমি যে গ্রামীণ ফোন কোম্পানির শেয়ার কিনতে ইচ্ছুক বা গ্রামীণ ফোন কোম্পানির সিম ব্যবহার করি, তাহলে এই ক্ষেত্রে গ্রামীণ ফোন কোম্পানি থেকে আমি কিছু আশা করি কিনা? হ্যাঁ ভাই, আশা আমি তো করি। যে আশা করি যাতে সার্ভিসটা ভালো হয়, ফোনটা ভালোভাবে কথা বলতে পারি, সুন্দর করে কথা বলতে পারি, কোনো সমস্যা যাতে না হয়। তাহলে এই ক্ষেত্রে আমি হচ্ছি স্টেক হোল্ডার। যারা কোম্পানির ব্যাপারে আগ্রহী তারা হচ্ছে স্টেক হোল্ডার, আর যারা কোম্পানি শেয়ার ক্রয় করবে তারা হচ্ছে স্টক হোল্ডার। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। ভাই একটা প্রশ্ন হচ্ছে যে, জি এটা স্বর্ণমান পদ্ধতি আছে না? জি, ওখানে স্বর্ণমান পদ্ধতি তো আছে। ওখানে দুইটা দেশের মধ্যে মানে স্বর্ণের পরিমাণ নিয়ে বৈদেশিক বিনিময় হারটা নির্ধারণ করে। ওখানে কি শুধুমাত্র কতগুলো স্বর্ণ আছে সেগুলো পরিমাণ করবে, নাকি দেশের আয়তন, মানে কোন দেশটা বড় কিনা আয়তনটা এবং জনসংখ্যার দিকটা কি দেখানো হয়? না, এখানে এখানে কোনো ধরনের আয়তন এবং জনসংখ্যা দেখার কোনো সুযোগ নেই। এখানে হচ্ছে ওই দেশে কি পরিমাণ স্বর্ণ আছে সেটা। যেমন ধরেন পৃথিবীর সবচেয়ে ছোট কান্ট্রি হচ্ছে ভ্যাটিকান সিটি, সবচেয়ে বড় কান্ট্রি হচ্ছে রাশিয়া। এখন কথার কথায় ভ্যাটিকান সিটিতে স্বর্ণ আছে ধরেন 1,00,000 টন, রাশিয়ায় স্বর্ণ আছে ধরেন 50,000 টন। তার মানে রাশিয়ার টাকার দাম কমে যাবে, ভ্যাটিকান সিটির টাকার দাম বেড়ে যাবে। আচ্ছা ভাই, এই প্রশ্নটা, আচ্ছা ভাই এই প্রশ্নটা যে আপনি তো আমারও একটু আগে বলছিলেন যে আসলে ওই, আমদানি রপ্তানির উপর নির্ভরশীল, তো এখানে স্বর্ণ মুদ্রার বিষয়টা কি ওই সাথে মূল্যায়ন করা হবে, নাকি আমদানি রপ্তানিটা আলাদা মূল্যায়ন করা হবে? স্বর্ণমান এগুলো পুরাতন পদ্ধতি, এগুলো অতীতে করা হতো। তাহলে বর্তমানে ওই আমদানি রপ্তানিটাই হবে? বর্তমানে আমরা আধুনিক চাহিদা যোগান, আমদানি রপ্তানি চাহিদা যোগান, এটার উপর ভিত্তি করে করি। আচ্ছা, আর বর্তমানে মুদ্রাস্ফীতির যে বিষয়টা, এটা বর্তমানে কোন দেশের, কোন কান্ট্রির মধ্যে সবচেয়ে ভালো আর কোন কান্ট্রির মধ্যে সবচেয়ে খারাপ? সবচেয়ে খারাপ হচ্ছে ভেনিজুয়েলাতে। ভেনিজুয়েলাতে আপনি যদি সার্চ করেন তাহলে এটার অবস্থাটা পাবেন, সবচেয়ে খারাপ অবস্থা। আর সবচেয়ে ভালো অবস্থা হচ্ছে কুয়েত। কুয়েত। ভাই থ্যাংক ইউ ভাইয়া। জি, তাহলে জি আমরা ভাইয়া, করি। হ্যালো। জি ভাইয়া, আমি একটা জিনিস দেখেছি যে জিডিপি, মানে ভেনেজুয়েলার জিডিপি 2006 সালে আনুমানিক মোট জিডিপি 176.4 বিলিয়ন, আর পাশে লেখা আছে 47তম, তারপরে মাথা পিছু হচ্ছে 7,165, মানে পাশে আছে আপনি 90তম। মানে এই বিষয়টা একটু অস্পষ্ট আর কি, মানে আপনি জিডিপি আপনি এর মধ্যে। আপনি হ্যাঁ হ্যাঁ, জি শুনেন, আপনি ইনফ্লেশন লিখে সার্চ দেন যে ইনফ্লেশন রেট অফ ভেনিজুয়েলা। আপনার কথা কথা টেক্সট করেন, টেক্সট করেন, কথা বোঝা যায় না। আপনি কথা বোঝা যাচ্ছে না, আপনার কথা বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তো আমরা ইউনিট 5-এ চলে যাই। ইউনিট 5-এ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং বা আধুনিক ব্যাংকিং।
আর যিনি কথা বলতে চেয়েছিলেন উনি আমার এটা টপিকটা শেষ হওয়ার পরে আবার আমাকে বললেন যে ভেনেজুয়েলা, আপনি ভেনেজুয়েলার ইনফ্লেশন রেট লিখে সার্চ দেন যে ইনফ্লেশন রেট অফ ভেনেজুয়েলা। আচ্ছা, এখন আমরা দেখবো ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং। ইলেকট্রনিক ব্যাংকিংটা কি? অনলাইনের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে যে ব্যাংকিং সেটাকে আমরা বলছি ইলেকট্রনিক ব্যাংকিং। এখন এই ইলেকট্রনিক ব্যাংকিংটা আমাদেরকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে, যেমন একটা হচ্ছে স্বয়ংক্রিয় গণনা যন্ত্র এটিএম, অটোমেটেড টেলার মেশিন। এটা কি? যেমন রাত দিন 24 ঘন্টা আপনি কোন একটা বুথ আছে, বুথের মধ্যে যাচ্ছেন, ওই বুথের মধ্যে গিয়ে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক ইন্টারনেটে থাকে। তো ইন্টারনেটে যখন আপনি কার্ডটা দেন, এটিএম কার্ডটা দেন, সাথে সাথে আপনি যখন অ্যাকাউন্ট নাম্বারটা দেন তখন সাথে সাথে কি করে থাকে, ওই কার্ড থেকে ইনফরমেশন সবগুলো কম্পিউটারে চলে আসে। কম্পিউটারে এখন আপনার কত টাকা মজুদ আছে, কত টাকা আছে, সব রেকর্ড থাকে। এখন এভাবে অটোমেটিক ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করতে পারছি, লেনদেনটা করতে পারছি। এরপর হচ্ছে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড। টাকা উত্তোলন করার জন্য আমরা ডেবিট কার্ড ইস্যু করে থাকি। ক্রেডিট কার্ডের মাধ্যমে কি করে থাকি, আমার অ্যাকাউন্টে টাকা না থাকলেও আমি ঋণের মাধ্যমে হলেও কি করতে পারি, কেনা বেচা করতে পারি। এরপরে অনলাইন ব্যাংকিং, ইন্টারনেটের মাধ্যমে আমরা এক জায়গা থেকে, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে কি করছি, টাকা ট্রান্সফার করছি। হোম ব্যাংকিং, আপনি ঘরে বসে, ধরেন ঘরে আপনাকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে ওই ব্যাংক, আপনি ওই ব্যাংকের ওয়েবসাইটে ঢুকবেন, যেমন ধরেন এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংকে আপনি কি করলেন, এক্সিম ব্যাংক আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিল। তার মানে এক্সিম ব্যাংকে ঢুকে যেটা ঘরে বসে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, ঢুকে কত টাকা জমা আছে না আছে সব দেখতে পারবেন, এবং ইচ্ছা করলে আপনি নিজেই টাকা ট্রান্সফার দিতে পারবেন। সেটাকে বলছে হোম ব্যাংকিং। এরপরে বিক্রয় বিন্দু সেবা, এই যে মার্চেন্টে আপনি যখন এই যে সুপার মার্কেট গুলোতে যাচ্ছেন, সেখানে আপনি কি করছেন, এই যে সুবিধাটা যে পাচ্ছেন, সাথে সাথে টাকা ক্রেডিট কার্ড ঘষে বিক্রয়, কোনো কিছু ক্রয় বিক্রয় করছেন, এটাকে বলছে বিক্রয় বিন্দু সেবা। এরপরে স্বয়ংক্রিয় নিকাশঘর সেবা, এখন অনলাইনের মাধ্যমে কি একটা ব্যাংক আরেকটা ব্যাংক আন্তঃলেনদেন গুলো নিষ্পত্তি করে থাকে, এটাকে বলছে নিকাশঘর সেবা। হ্যাঁ, দেখেন তো 5 এ কারো কোনো সমস্যা আছে কিনা? হ্যালো, জি, 5 এ কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি বলেন। এখানে যে মোবাইল ব্যাংকিংটা আছে, হোম ব্যাংকিংটা কি আমাদের মোবাইল ব্যাংকিং এর মতো? না না না, হোম ব্যাংকিংটা হচ্ছে ধরেন এক্সিম ব্যাংকের ওয়েবসাইট আছে না, এক্সিম ব্যাংকের হ্যাঁ ভাইয়া, ওয়েবসাইটে বসে তো কোনো একজন ব্যাংকার কাজটা করে না। হ্যাঁ করে। এক্সিম ব্যাংকের ওয়েবসাইটের ভিতর গিয়েই তো আপনি যখন টাকা জমা দেন, ব্যাংকার সেই ওয়েবসাইটে গিয়ে কাজটা করে। এখন আপনাকে কি করবে, আইডি পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে, আপনি ঘরে বসে সেই কাজটা করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যে ব্যাংকগুলা থাকে এদের ব্যক্তিগত কিছু সফটওয়্যার থাকে, ওইগুলোর মাধ্যমে আমরা আমার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে পারি বা জমা করতে পারি বা বিভিন্ন ধরনের ইয়ে করা যায়। তো ওই সফটওয়্যারের মাধ্যমে একটা ব্যাংকের নির্দিষ্ট যে কার্যক্রমগুলো আমি ঘর থেকেই করতে পারতেছি, এটা কি হোম ব্যাংকিং এর আওতায় পড়বে? এটাই 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 হোম ব্যাংকিং, এটাই। হ্যাঁ, তাহলে বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। জি জি, রাশেদ কামাল সাহেব। ভাইয়া চেক স্তূপ পরিষ্কারকরণ, এটা একটু বলেন তো। কোনটা কোনটা? চেক স্তূপ পরিষ্কারকরণ। আপনার কথাটা বুঝি নাই, একটু লিখে দেন তো। হ্যাঁ, সুমন্ত দেবনাথ। ভাই বিক্রয় বিন্দু সেবা এটা কি ভাই, একটু বলে ভালো। বিক্রয় বিন্দু সেবা, যে আমি আপনাকে বললাম যে ধরেন আপনি সুপার মার্কেটে গেলেন, সুপার মার্কেটে গেলে ধরেন ওখানে ক্রয় বিক্রয় করেন না আপনারা। এখন আপনি যে এই যে দেখেন আপনার পকেটে টাকা নাই, কিন্তু আপনি এখন ক্রয় করতে চাচ্ছেন বা কোনো কিছু বিক্রয় করতে যাচ্ছেন, এখন দেখা যাচ্ছে আপনার পকেটে টাকা নাই বা আপনার এখন ওই প্রোডাক্টটা নাই। এখন আপনি কি করলেন, ওই যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে কি করে নিচ্ছেন, আপনি সেলটা করে নিচ্ছেন বা বাইটা করে নিচ্ছেন, এটাকে বলছে বিক্রয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। যে চেক স্তূপ পরিষ্কারকরণ, আচ্ছা এটা হচ্ছে ধরেন আপনার চেক স্তূপ বলতে ধরেন অনেকগুলো চেক জমতে জমতে অনেক চেক হয়ে গেল, এখন এই চেকগুলোর ডেলিভারি আপনি দেন নাই,
ধরেন আপনার কাছে এখন অ্যাকাউন্ট হোল্ডারে আপনার কাছে টাকা তুলতে আসছে 100 জন ব্যক্তি, তো 100 জন তো 100টা চেক নিয়ে আসছে। এখন আপনি তো এই যে চেক জমা করে ফেলছেন, তাহলে চেকটা আপনি দিতে পারছেন না। এখন আপনি অনলাইনের মাধ্যমে কি করতে পারেন, দ্রুত চেকের নিষ্পত্তি করে তাকে অর্থ পরিশোধ করে দিতে পারেন। রাশেদ কামাল সাহেব বুঝেছেন? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, এবার হচ্ছে অনেকে প্রশ্ন করে না তো, সানজিদা নাই? জি ভাই, জি আমার আপনার প্রশ্নটা না ভাই জি এখন নাই। ভাই আমারও বিক্রয়বিন্দু সেবারটা প্রশ্ন ছিল, পরে তো আপনি এটা আবার বুঝিয়ে দিচ্ছেন। আচ্ছা, আর এখানে এখন কে এটা জানি তো নাই। শুধুমাত্র ওই যে জ্ঞান অর্জনের জন্য পড়ে, ওই যে উনি কে জানি? আচ্ছা ঠিক আছে, তাহলে আয়েশা আক্তার আপনার কোনো প্রশ্ন আছে? না ভাই আর সব বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ইউনিট 6 এ চলে যাই, লাস্ট ইউনিট। হ্যাঁ, এখন এখানে দেখেন যে গ্রাহকের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা ও সেবাগুলো কি কি সেবা ব্যাংক আপনাকে দিচ্ছে, একজন গ্রাহককে কোন কোন সেবাগুলো ব্যাংক দিয়ে থাকে, এখন আমরা সেটা দেখব। 1 নম্বর হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। ওয়ান স্টপ সার্ভিস হচ্ছে রাত দিন 24 ঘন্টা ব্যাংকিং সেবা। যেমন আপনি এটিএম এর মাধ্যমে রাত দিন 24 ঘন্টা টাকা উত্তোলন করতে পারছেন। এরপরে হচ্ছে কি স্বয়ংক্রিয় গণনা যন্ত্র। স্বয়ংক্রিয় গণনা যন্ত্র কি, যেমন এখন আপনি যদি ব্যাংকে যান, ব্যাংকে 1 কোটি টাকা নিয়ে গিয়েছেন, একজন গ্রাহক এই ব্যাংকার এখন আর সেটা হাতে গুনছে না, মেশিনে দিয়ে দিচ্ছে, সাথে সাথে টাকা গোনা হয়ে যাচ্ছে। এরপরে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের মাধ্যমে কি করছেন, আপনি বিভিন্ন ধরনের কেনা বেচা করছেন। ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ উত্তোলন করছেন। অনলাইন ব্যাংকিং, আপনি এখন ঢাকা থেকে চট্টগ্রামে টাকা ট্রান্সফার দিচ্ছেন, চট্টগ্রাম থেকে ঢাকায় ট্রান্সফার দিচ্ছেন ইন্টারনেটের মাধ্যমে। বিক্রয়বিন্দু সেবা তো একটু আগে বললাম। চেক স্তূপ পরিষ্কারকরণও বললাম। চেক স্তূপ পরিষ্কারকরণটা আবারও বলছি যে অনেকগুলো চেক জমা হয়ে গেছে একজন ব্যাংকারের কাছে, উনি এখন সব চেকগুলো পরীক্ষা করে দেখে এত সময় না, এখন উনি কি করলো, কম্পিউটারে দিয়ে দিল চেকগুলো। তাহলে কম্পিউটার পরীক্ষা করে দিচ্ছে না, চেকের সিগনেচার থেকে শুরু করে সব ঠিক আছে, এখন উনি লেনদেনগুলো দিয়ে দিবে, অর্থাৎ টাকা পরিশোধ করে দিবে। এরপরে স্বয়ংক্রিয় নিকাশঘর ব্যবস্থা। নিকাশঘর ব্যবস্থা হচ্ছে আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি। জনতা ব্যাংকের সাথে সোনালী ব্যাংকের লেনদেন, এখন আর কাউকে জনতা ব্যাংকে সোনালী ব্যাংকে দৌড়াতে হবে না, অনলাইনে এরকম অ্যাকাউন্ট খোলা থাকবে, এর মাধ্যমে অনলাইনে নিষ্পত্তি হবে। হোম ব্যাংকিং, ঘরে বসে আপনি কি করবেন, ব্যাংকিং কর্মগুলো করবেন। মোবাইল ব্যাংকিং, আপনার মোবাইলের মধ্যে একটা অ্যাকাউন্ট থাকবে, মোবাইল অ্যাকাউন্টে সে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অর্থ জমা করতে পারবেন, অর্থ উত্তোলন করতে পারবেন, যেমন বিকাশ, নগদ, ইউক্যাশ, টিসিএল, এম ক্যাশ, এগুলো হচ্ছে কি মোবাইল ব্যাংকিং সেবা। ঠিক আছে, এখন দেখেন ইউনিট 6 পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। দ্যাটস অল অ্যাবাউট টুডেস লেকচার। কারো কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করেন। আর হচ্ছে যদি প্রশ্ন না থাকে তাও বলেন, আর প্রশ্ন থাকলে তো অবশ্যই বলবেন। আর একটু পরে আমি জিজ্ঞেস করব, সবাই একটু কাইন্ডলি লাইনে থাকেন। আমি ফার্স্ট থেকে জিজ্ঞেস বলেন যে কোনো প্রশ্ন আছে কিনা। ইউনিট 1 এ সবাই দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, সবাই করতেছি। শামসুল আরেফিন, জি ভাইয়া। কোনো প্রশ্ন ইউনিট 1 এ? না ভাইয়া দেখতে। আচ্ছা, সবাই একটু দেখেন। আর আপনাদের লেকচার এটা যাচ্ছে লেকচার 8, ঠিক আছে। আপনাদের লেকচার 1 থেকেও যদি কার কোনো প্রশ্ন থেকে থাকে যে তখন মিস করেছিলেন বা বুঝেননি, আর যে হোস্ট নেমটা আছে ওই হোস্ট নেমটাই হচ্ছে আমার ফেসবুক নেম, আপনি ইচ্ছা করলে ওখানে আমাকে ট্যাক্স দিয়ে রাখতে পারবেন। ইউনিট এটা তো লেকচার 8, আপনার যদি 1 থেকে শুরু করেও যদি কোনো একটা জায়গায় কখনো মিস হয়ে গেছে বা ক্লাস করতে পারেন নাই, কোনোটা বুঝেন নাই, তখন আপনি আমাকে ওখানে টেক্সট করে দিলে আমি চেষ্টা করব আপনাকে রিপ্লাই করার। ভাইয়ের ফেসবুক আইডির নাম কি ভাইয়া? এই যে আমার যে হোস্ট নেম ওইটাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আর এখানের মধ্যে যে 5 নম্বরে যেটা দেওয়া আছে স্বল্প মেয়াদী উৎসের মধ্যে বুঝে দিলে ওই যে সঞ্চিতি হিসাবটা, না না এর মধ্যে
একবার একই। হ্যাঁ, এখানে ওই একে যে স্বল্পমেয়াদী উৎসের নাম্বারটা, স্বল্পমেয়াদী উৎসের আমি তো প্রথম, ক্ষতি হ্যাঁ সঞ্চিতি প্রথম হিসাব। আমি পাইনি। আচ্ছা, ঋণ ক্ষতি সঞ্চিতি হিসাব, এটাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঋণ ক্ষতি সঞ্চিতি হিসাবটাতে বলা হচ্ছে যে ধরেন আপনি কোনো একজন ব্যক্তিকে ঋণ দিয়েছেন, এখন ঋণ দেওয়ার পরে দেখা যাচ্ছে সে ওই ব্যক্তি নির্দিষ্ট আপনার অর্থ পরিশোধ করতে পারেনি। এখন ওই যে অর্থটা যে পরিশোধ করতে পারেনি, এখন আপনি কি করলেন, তাকে অর্থ জরিমানা করলেন শাস্তিমূলক। এই যে শাস্তিমূলক যে অর্থ জরিমানা করলেন, এখন ওই যে জরিমানার যে অর্থটা আপনি আদায় করলেন সেটাকে আমরা বলছি ঋণ ক্ষতি সঞ্চিতি হ্যাঁ, হিসাব। থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারছি এখন। আচ্ছা, তাহলে ইউনিট 1 আর না। বিশেষ আমানত এবার এবার চলে বিশেষ আসেন আমানত হিসাবটা আমি তো প্রথম বিশেষ অংশটা আমি আমানতের পাইনি। হিসাব। আচ্ছা, বিশেষ হ্যাঁ আমানতি হিসাব কোন বিশেষ বিশেষ কোনো উদ্দেশ্যের জন্য কি আমানত রাখি, সেটাকে আমরা বলছি বিশেষ আমানত হিসাব। যেমন বিশেষ আমানত কি হইতে পারে, ধরেন আপনি হজে যাবেন, তাহলে হজের জন্য আপনি অর্থ জমা করছেন, বা আপনি কোন একটা দেশে শিক্ষার জন্য যাবেন, আপনি ধরেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়বেন, তাহলে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে গেলে আপনার কিছু অর্থের প্রয়োজন, এখন ওইটার জন্য আপনি কি করলেন, শিক্ষা সঞ্চয় করলেন, এটাকে বলছে বিশেষ আমানতি হিসাব। তাহলে এটা যে কোনো বিষয় হতে পারে নাকি? জি জি, কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য, ব্যবসা বাণিজ্য ছাড়া। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ইউনিট টু ইউনিট 2 তো এটার সাথে সম্পর্কিত। ইউনিট 3 তে আসেন, এখানে দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা। এখানে দেখেন, আর আমি চ্যাট বক্সে নামটা দিয়েছি। জি রাশাদ কামাল সাহেব, প্রশ্ন করেন। মিউনিসিপ্যালস বন্ডটা কি একটু বুঝে দিন। জি মিউনিসিপাল বন্ড, মিউনিসিপাল বন্ড হচ্ছে যে যখন একটা, যেমন ধরেন আমাদের রাশেদ কামাল সাহেব, আপনি থাকেন কোথায়? আমি কক্সবাজারের। হ্যালো, কক্সবাজার স্যার। কক্সবাজার সদরে? না, এখন কিন্তু চিটাগাং আছি, মানে আচ্ছা, বাসা কক্সবাজার। চিটাগং শহরে? জি জি আচ্ছা, চিটাগং শহরে একটা সিটি কর্পোরেশন আছে না, চিটাগং সিটি কর্পোরেশন? জি আছে। এই যে চিটাগং সিটি কর্পোরেশন যদি সিটির উন্নয়নের জন্য যখন কোনো বন্ড ইস্যু করে থাকে, তখন সেটাকে আমরা বলছি মিউনিসিপাল বন্ড। আচ্ছা ভাই, এখানে আবেদনকারীর অবস্থা এবং ব্যাংক সংগৃহীত, এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়, মানে বেসিক পার্থক্য কোথায়? আবেদনকারীর অবস্থাটা হচ্ছে ব্যাংক কোন ধরনের তথ্য সংগ্রহ করবে না, জাস্ট ওনাকে এমনি যাচাই বাছাই করবে উপর দিয়ে, বুঝছেন? আমানতকারী যেমন আপনি প্রথম দিন ব্যাংকে আসছেন, আপনার ওই অবস্থাটা দেখবে, ওই অবস্থার উপরে ব্যাংক আপনাকে মোটামুটি একটু যাচাই করবে। আর ব্যাংক সংগ্রহিত তথ্য মানে হচ্ছে ব্যাংক একদম যাচাই বাছাই করে আপনার 10 জনের কাছ থেকে খবর নিয়ে সবকিছু দেখে তখন ব্যাংক যে তথ্যটা সংগ্রহ করবে, সেটা হচ্ছে ব্যাংক সংগ্রহিত তথ্য। তাহলে ভাই ব্যাংক সংগৃহীত তথ্যের পরে ঋণ দেওয়া হবে, এর আগে না নাকি? না না, এর আগে তো ভুলেও দিবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, তাহলে আমরা ইউনিট 3 তে চলে আসি। ইউনিট 3 দেখেন, এখানে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। ভাইয়া, বিনিময়ের হার নির্ধারণ পদ্ধতির মধ্যে 2 নম্বরে যেটা আছে, একটু আবার বললে ভালো হতো। হ্যালো।
জি, প্রশ্ন করেন। ভাইয়া বিনিময়ের হার নির্ধারণ পদ্ধতি, এটার মধ্যে 2 নম্বরে যে পয়েন্টটা আছে অপরিবর্তিত কাগজি মুদ্রা ব্যবস্থা বিনিময়ের হার নির্ধারণ, এটা একটু আবার বললে ভালো হতো। কাগজি ব্যবস্থায় মুদ্রার নির্ধারণ, এটাই? হ্যাঁ হ্যাঁ, 2 নম্বরে যেটা আছে বিনিময়ের হার নির্ধারণ পদ্ধতি 2 নম্বরে যেটা আছে। আচ্ছা, ধরেন আমরা ডলার আছে না, ডলারের উপর আমরা এখন বিনিময় হার নির্ধারণ করতেছি কিভাবে? ধরেন ডলারের সাথে মিলাই না, আমরা ডলারের উপর জি ভিত্তি করে ভাইয়া। কি করি, আমরা এখন বিনিময় হারটা নির্ধারণ করছি। যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কত, 43 বিলিয়ন ডলার। এখন আর স্বর্ণ মজুত করি না আমরা, এখন ডলারের সাথে আমরা কি করে থাকি, বিনিময়টা করে থাকি ডলার দিয়ে। যেমন ধরেন আপনি ফ্রান্সের সাথে বিনিময় করবেন, তো ফ্রান্সের সাথে বিনিময় করতে গেলে আমরা কি করি, ডলার, বাংলাদেশি টাকাটাকে ডলারে নিয়ে আসতেছি, ফ্রান্সের ইউরোকে ডলারে নিয়ে আসতেছি, এটাকে বলছে কাগজি মুদ্রা। এখন আর ওই ফ্রান্সে কত স্বর্ণ আছে, বাংলাদেশে কত স্বর্ণ আছে এটা না, ফ্রান্সে কত ডলার, বাংলাদেশে কত ডলার। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক ইউ। জি, এরপরে হচ্ছে আয়েশা আক্তার, জি বলেন। জি ভাই, আমার প্রশ্নটা ছিল আগের পেজে যে জামানত প্রধানত 2 প্রকার, যে ব্যক্তিক আর অব্যক্তিক জামানত, এই দুইটা বুঝিনি। আগের আগের পেজে? জি জি, আচ্ছা, আগের পেজে না গিয়ে আমি আনসারটা দিলে হবে? হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, ব্যক্তিক জামানত হচ্ছে কি, ধরেন কোন একজন ব্যক্তি লোন নিবে, লোনের জন্য আপনি সাক্ষী হয়ে গেলেন, তার মানে কি ওই ব্যক্তি যদি লোন দিতে না পারে আপনি লোন দিবেন, আয়েশা আক্তার, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ব্যক্তিক জামানত। আবার কোন একজন ব্যক্তি লোন নিচ্ছে, লোন নেওয়ার পরে এখন সে তার একটা সম্পত্তি দিয়ে দিল, স্থাবর বা অস্থাবর সম্পত্তি, যেমন ধরেন দালান কোঠা, গাড়ি, আসবাবপত্র, এগুলো দিয়ে দিল, তখন সেটা হচ্ছে অব্যক্তিক জামানত। ক্লিয়ার সঞ্জিদ আক্তার, আয়েশা আক্তার? জি আচ্ছা, বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া, কি? কিন্তু মানে এই অধ্যায়ে নয় আর কি, প্রথম পত্রের ফিনান্স কতগুলো আমার প্রশ্ন আছে, করতে পারবো? আচ্ছা, তাহলে আগে এই অধ্যায়ে যাই, এর সময় থাকলে ফোন করেন, আর যদি না আচ্ছা থাকে আপনি আমাকে ফেসবুকে টেক্সট করে দিন। আচ্ছা ভাইয়া, আচ্ছা। এখানে আর কারো কোনো প্রশ্ন আছে? ফোরে আছেন, ফোরে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে ফোরে নাই, আমরা ফাইভে যাচ্ছি। আছে? জি ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে। জি সানজিদা, জি হ্যালো, সানজিদা বলেন। চেক মানে ভ্রমণকারী পত্র বুঝিয়ে দিন। চেক, ভ্রমণকারী চেক আর ভ্রমণকারী চেকটা হচ্ছে কি, পত্র বুঝিয়ে দিলে ভালো হয়। ভ্রমণকারীর চেকটা হচ্ছে কি, ধরেন আপনি জাপানে, এই ধরেন আপনিতে ভ্রমণ করবেন, হ্যাঁ, ইউকেতে, যুক্তরাজ্যে ভ্রমণ করবেন। এখন ধরেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এটা যুক্ত আছে, বাংলাদেশও আছে, তো আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অ্যাকাউন্ট একটা এখানে খুলে রাখলেন, ওখানে এখন আপনি কি করলেন, ওখানে আপনি 1 লক্ষ টাকার একটা চেক নিয়ে নিলেন। তো এখন ওই চেকটা যদি আপনি ইউকের এক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দিয়ে দেন, তখন স্ট্যান্ডার্ড চার্টারটা পরিশোধ করবে। এটা হচ্ছে ভ্রমণকারী চেক, মানে যখন দুইটা দেশের সাথে যে চেক ইস্যু করতেছে। আর ভ্রমণকারীর পত্রপত্র মানে ব্যাংক, ওই দেশের ব্যাংক আপনাকে প্রতিশ্রুতি দিবে যে আপনাকে অর্থ প্রদান করবে। এই দেশের ব্যাংক থেকে বলে দিবে আপনার কোনো অ্যাকাউন্ট নাই, কোনো চেক দেন, একটা ডকুমেন্ট, এটাকে বলছে পত্রপত্র। ভাইয়া নগদ পত্রপত্র, হ্যাঁ, নগদ পত্রপত্রটা হচ্ছে কি, আপনাকে যে পত্রপত্র দেখার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনাকে পরিশোধ করে দিবে, সেটাই হচ্ছে নগদ পত্রপত্র। এখন পত্রপত্রের মধ্যে অনেকগুলো ধরন থাকতে পারে,
এখন পত্রপত্রের মধ্যে নগদ পত্রপত্র যেটা সেটা ওই পত্রপত্র ব্যাংক রিসিভ করার সাথে সাথে আপনাকে দিয়ে দিবে অর্থ। তাহলে 6 এ কারো কোনো প্রশ্ন আছে কিনা? চেক পরিষ্কারকরণের বিষয়টা কম্পিউটারের মাধ্যমে আসলে কিভাবে করা হয়? এখানে কি চেকের নাম্বারটা তুলে কম্পিউটারে তোলা হয় নাকি আপনি ছবি তুলে এটা স্ক্যানিং করা হয়? এটাকে হচ্ছে এমআইসিআর চেক বলে। হ্যাঁ, স্ক্যানার, এটা স্ক্যানিং করণ একটা এমআইসিআর, ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনিশন। এমআইসিআর একটা স্ক্যানিং পদ্ধতি, ওখানে চেকটা দিলে এটা স্ক্যান হয়ে অটোমেটিক এটা খেয়াল করেন। চেক তো অনেকেই নিয়ে যেতে পারে, ধরেন ওই ব্যাংকের একদম সুন্দর করে আপনি প্রেসের মাধ্যমে একটা নকল চেক তো বানিয়ে নিতে পারেন। তাহলে এটা অরিজিনাল কিনা এটা বুঝতে হবে। এখন এইগুলো এমআইসিআর পদ্ধতি, অর্থাৎ স্ক্যান করলে ধর আর এত দেখতে হয় না ওই জায়গায় সিল আছে কিনা, এই জায়গায় এটা আছে কিনা, ওইটা আছে কিনা, জাস্ট ওখানে রাখলে বুঝে যায় এটা কারেক্ট। এটাকেই বলা হচ্ছে চেকের স্তূপ পরিষ্কার করো। হ্যাঁ ভাইয়া, ভাইয়া ওয়ান স্টপ সার্ভিসটা একটু তাহলে আমাদের ভুলে গেছি ভাইয়া, আরেকবার একটু। ওয়ান স্টপ সার্ভিস হচ্ছে 24 আওয়ার্স ব্যাংকিং সার্ভিস। যেমন ধরেন রাতে 2টা বাজে আপনার টাকা নিতে, ব্যাংক বন্ধ থেকে টাকা উঠাতে পারবেন না, আপনি এটিএম কার্ডটা নিয়ে চলে যান ওই ব্যাংকের বুথে, টাকা উঠাই এটিএম থেকে। জি জি। হ্যাঁ হ্যাঁ জি, বুঝতে পারছি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ক্লিয়ার বুঝেন আমার স্যার নাকি? ভাইয়া, আই এম ক্লিয়ার। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আজকে ইউনিট 8 শেষ। ইনশাআল্লাহ আবার আগামীতে আল্লাহ তাআলা সুস্থ রাখলে দেখা হবে। ভাইয়া আমি করব প্রশ্ন। ঠিক আছে, প্রশ্ন করবেন? জি ভাইয়া, আমি বলছিলাম যে সময় আছে কি? প্রশ্ন আপনি আমাকে মেসেজ করে দিয়েন, একটু পরে 1টা থেকে আবার আরো ক্লাস আছে। ঠিক আছে, আপনি আমাকে মেসেজ করে দিন। তাহলে এই লেকচার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর এই লেকচারটা নিয়ে? নাই। ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, থ্যাংক ইউ। জি ঠিক আছে, তাহলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।